স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন প্রবীণ সাংবাদিক সাদেক খান এবং ৭১-এর ঘাতক দালা নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের নিয়মিতই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই সারাদিনের খবরগুলো। ঢাকার ২ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ১০ই মার্চের পর ঘোষণা করবে নির্বাচন কমিশন। কমিশনের সচিব জানান, ডিসিসি নির্বাচনে ভোট হতে পারে এপ্রিলের শেষে। স্থানীয় সরকার বিভাগ থেকে সীমানা নির্ধারণের গেজেট পাওয়ার পরদিনই এই ঘোষণা দিল কমিশন। আমাদের লজিস্টিক সমস্ত প্রস্তুতি আছে, কিন্তু তারপরেও একটি নির্বাচন করার আগে কিছু প্রাথমিক প্রস্তুতি লাগে, যেটি আপনি আগে থেকে করতে পারেন না। সেই কাজগুলি আমরা এখন করব। বাই ১০ মার্চ আমি আমার প্রস্তুতি যেটি এটি আমি সম্পন্ন করে ফেলতে পারব। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। মান্নাকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটও করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছে গোয়েন্দা পুলিশ। বনানী আমার ভাস্তির বাসার মধ্যে ছিল, ওখান থেকে রাত ৩টার সময় ওরা আসছে। ৩টার সময় এসে এই ৩:৩০টার মধ্যে আর কি, অতক্ষণ তারা খুলতে আর কি সময় নিচ্ছিল পরিচয় জানতে, তখন তারা নিয়ে ওখান থেকে ৩:৩০টার দিকে নিয়ে বেরিয়ে গেল। মানবতা বিরোধী অপরাধে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল রায়ে বলেছে, জব্বারের অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য, কিন্তু বয়স বিবেচনায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪টি চার্জে মৃত্যুদণ্ড যোগ্য হওয়া সত্ত্বেও আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন। জোরপূর্বক ধর্মান্তরিতকরণের চার্জে তাকে ২০ বছর কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড এবং তাকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। একজন আইনজীবী হিসেবে অবশ্যই আমি তাকে মাননীয় ট্রাইব্যুনালে আত্মসমর্পণের কথা বলবো এবং তিনি সেটা করবেন উইদিন টাইম। দেশের শান্তি রক্ষা ও সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান সুস্পষ্ট, আর সে আদর্শ সামনে রেখেই সশস্ত্র বাহিনীকে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। কুমিল্লার ১৪ গ্রামের নোয়াবাজার এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে ২ শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এছাড়া রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় মারা গেছেন ৩ জন। সোনিয়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। আমি একটু খবরের কাগজগুলো দেখতে চাই। তারা মূল শিরোনাম করেছে, একটি কাগজ করেছে মান্না কোথায় কারা নিল। আপনি জানেন যে মাহমুদুর রহমান মান্নার কোনো খোঁজ নেই। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে গোয়েন্দা পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। মানবজমিন করেছে খোঁজ মেলেনি মান্নার, মূলত এটাই শিরোনাম। ভোরের কাগজ মান্নার খোঁজ মিলছে না, মোটামুটি সবাই এটিকে প্রধান করেছে। এছাড়া আছে পলাতক জব্বারের আমৃত্যু কারাদণ্ড। আপনি জানেন যে গতকাল জাতীয় পার্টির যে একজন নেতা জব্বারের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। আমি মান্নার প্রসঙ্গটিতে ফিরবো, তার আগে একটু যেতে চাই শাহরিয়ার কবির আপনার কাছে, যে আদালত যে এই বয়স বিবেচনায় যে রায় দেয়, আসলে আইনে কি আসলে মানবিকতার কোনো বিষয় কি আছে? এই মামলার আজকের যে রায় যেটা, এটা কিন্তু আসলে আমাদেরকে হতাশ করেছে। হতাশ করার একটাই, যে এর আগের মামলাতেই আমরা দেখলাম যে আব্দুস সোবহানের মামলাতে সেখানে কিন্তু ট্রাইব্যুনাল পরিষ্কারভাবে বলছে তার বয়স যাই হোক না কেন, তাকে তো বিবেচনা করা হচ্ছে ৭১-এর অপরাধ বিবেচনা করা হচ্ছে, ৭১-এ তার বয়স কি ছিল, এইটা যেমন একটা দিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, ৭১-এ সে যখন গণহত্যা করছে, সে কি কোনো বয়স বিবেচনা করে গণহত্যা করেছিল? শিশু থেকে শুরু করে অতি বৃদ্ধ মানুষ পর্যন্ত তারা হত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে। কিন্তু এই কদিন আগে বয়স বিবেচনা করা হলো না। সোবহান কিন্তু বয়সে এর চেয়ে বড়, তার ক্ষেত্রে বলাই হয়েছে না, এখানে বয়স বিবেচনা কোনো সুযোগ নেই।
অথচ সেখানে গোলাম কিন্তু আজমের ক্ষেত্রেও গোলাম কিন্তু আজমের- বয়স বিবেচিত হ্যাঁ, হয়েছে। কিন্তু গোলাম আজমের ক্ষেত্রে সেখানে আইনজীবীরা সেখানে চেয়েছিলেন, গোলাম আজমের আইনজীবী সেটা চেয়েছিলেন, কিন্তু আব্দুল জব্বারের আইনজীবী তো কখনো প্রার্থনা করেননি ট্রাইব্যুনালের কাছে যে আমার যে মক্কেল তার বয়স এত বয়সে এটা বিবেচনা করা হোক। আর বয়সটা কখন বিবেচনা করা হয়? কোনো কোনো ক্ষেত্রে হয় যখন আসামি তার অপরাধ স্বীকার করবে এবং তখন সেটা আসবে যে কি বয়সের বিবেচনাটা। এখানে তো সে তো অ্যাপিয়ারই করেনি কাগজে আদালতে। গোলাম আজমের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বয়স বিবেচনার সুযোগ ছিল না, কারণ গোলাম আজমকে বলেছেন, তার আইনজীবীকে বলেছেন যে বয়স বিবেচনা করতে হবে, কিন্তু সেখানে করা হয়েছে, এখানেও করা হলো। এটাই আমি মনে করি যে এই ট্রাইব্যুনালের এই রায়ের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে এইটে, কারণ তারা বলছেন প্রত্যেকটা অপরাধ মৃত্যুদণ্ডের যোগ্য। আমি এটা মনে করি না যে কোনো গণহত্যা বা মানবতার বিরুদ্ধে অপরাধ যদি আইনজীবীরা প্রসিকিউশন যদি প্রমাণ না করতে পারে তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে, যে সবাইকে এই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দিতে হবে, সেটা আমি মনে করি না। কিন্তু যখন প্রমাণ তারা যখন বলছেন- হচ্ছে, যখন বলা হচ্ছে 5টা অপরাধই প্রমাণিত হয়েছে, এটা কিন্তু আগের কোনো মামলার ক্ষেত্রে কিন্তু 5টা অপরাধ প্রমাণ হয়নি। এইখানে 5টা অপরাধ প্রমাণ হওয়া সত্ত্বেও এটা করলো না। আমি মনে করি এটা নিয়ে দ্রুত আপিলে যাওয়া উচিত আমাদের। জনাব সাদেক খান, আমি যে প্রশ্নটি আসলে করেছিলাম যে বলা হয় আইনের চোখে সবাই সমান, বলা হয় যার মানে বিচারক এত কিছু মানে আইনে তাকে যেটি বলবে তার সামনে সাক্ষী প্রমাণ যা থাকবে সেইটার ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা যখন মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন, আদালতের কি আসলে সেটি দেখার সুযোগ আছে? এই ট্রাইব্যুনাল নিয়ে আমি ট্রাইব্যুনাল সংক্রান্ত এই বিচার সংক্রান্ত তেমন ব্যক্তিগত কোনো মন্তব্য তেমন করতে চাই না। তবে এটার ইমপ্রেশন কি হবে সেটা আমি বলতে পারি, বা বাইরে কি ইমপ্রেশন ইতিমধ্যেই হয়েছে। এতে প্রমাণ লোকে বলবে যে এটা জামাতের লোক বলে তাদের প্রাণদণ্ড দেওয়া হচ্ছে, সমস্ত অভিযোগ প্রমাণ না হলেও, আর এখানে জাতীয় পার্টির লোক বলে তাকে না, সেটা তো গোলাম আজমের ক্ষেত্রেও আসলে তাকে তো প্রাণদণ্ড আজমের দেওয়া ক্ষেত্রে হয়নি, ফলে ওই যুক্তিটা না, টিকছে না। ওই যুক্তি আমি তো লোকের কথা বলছি। আমি আপনার মতামত জানতে চাই। আমার এই ব্যাপারে কোনো মতামত নেই, কারণ আমি মনে করি অনেক বিদেশিদের মতোই যে এই ট্রাইব্যুনাল তার যে আইনের বিচার পদ্ধতি এটা ত্রুটিপূর্ণ বলে মনে করি নানা কারণে। তবে আমি ওই গোলাম আজমের ব্যাপারে বলতে চাই, গোলাম আজমের ব্যাপারে বিরাট বৈদেশিক চাপ ছিল, এটা ভুললে চলবে না। তার ক্ষেত্রে ফোন এসেছিল বিভিন্ন রাষ্ট্রপ্রধানের তরফ থেকে, সেগুলো মানে এটাতে প্রমাণ এইটুকুনই লোকে বলাবলি করবে যে রাজনৈতিক প্রভাবান্বিত এই বিচারটা চলছে আর কি। আমার নিজের ব্যক্তিগত কোনো মতামত নেই, আমি এ সম্পর্কে পক্ষে বিপক্ষে কিছু মতামত দিতে চাই না, আমার মনে হয় এটা ঠিক না, এই জন্য যে এর আগে কিন্তু জাতীয় পার্টির আরেকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই ট্রাইব্যুনালেই। হ্যাঁ, দেওয়া হয়েছে, সেজন্য ব্রাহ্মণবাড়িয়া সম্ভবত। হ্যাঁ, সেজন্য কথা হচ্ছে যে ওইটা ঠিক না যে জাতীয় পার্টি বলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আরো একটা কথা আমি বলতে পারি, সে প্রশ্নটা উঠবে, সেটা হচ্ছে যে সে যে হাজির হয়নি, এই অ্যারেঞ্জমেন্ট করেই হাজির হয়নি। সে তার এখন তো বলছে তার উকিল যে হাজির হবে, এখন আদালতকে আত্মসমর্পণ করবে, কারণ যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 2 দিন কারাবাস পূর্বে পরে বেরিয়ে আসবে যে কোনোভাবে হোক। কাজে এটা এই ধারণার সৃষ্টি হবে। আমার বক্তব্য হচ্ছে এই ধরনের বিচারে মানে আপনি আসলে ত্রুটিপূর্ণ বলছেন, আপনি চান আন্তর্জাতিক মানের আমি কোনো কিছু চাচ্ছি না, আমি কেবল আমি মনে করি আমার মতামত, যখন আমি মনে করি এটা ত্রুটিপূর্ণ, আর প্রথম থেকেই ত্রুটিপূর্ণ বলে মনে করি আমি এই আদালতের বিচার পদ্ধতি। আচ্ছা, জনাব শাহরিয়ার কবির, গতকাল আদালত আসলে এই জব্বারের ক্ষেত্রে আপনার জরিমানা দিয়েছে, এই প্রথমবারের মতো আদালত এই অপরাধের দায়ে জরিমানা করলো, মানে ট্রাইব্যুনাল। এবং আপনি জানেন যে এর ফলে আসলে তিনি যে বিদেশে পলাতক আছেন এবং আরো বেশ কয়েকজন কিন্তু পলাতক আছেন, তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কি আসলে কোনো উদ্যোগ মানে লক্ষণীয়, বা আসলে সেরকম কোনো প্রচেষ্টা আছে কিনা? আছে, সরকারের ভাবে যেটা জানি উদ্যোগ আছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে মৃত্যুদণ্ড যাদেরকে দেওয়া হয়েছে তারা কিন্তু এই রায়টা দেখিয়ে যে দেশে তারা আছে, কেউ সুইডেনে আছে, কেউ ইংল্যান্ডে আছে, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে, সেখানে তারা মৃত্যুদণ্ড অনুমোদন করে না, এবং এইটা দেখিয়ে তারা বলতে পারবে যে দেশে ফিরে গেলে আমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমরা সরকারকেও বলেছি, আমরা নিজেরাও গিয়ে ওইসব দেশে বলেছি, ঠিক আছে, একটা আমাদের ট্রাইব্যুনাল যখন তাকে গণহত্যাকারী হিসেবে সাব্যস্ত করেছে, যে প্রমাণিত হয়েছে আমাদের ট্রাইব্যুনাল সে গণহত্যাকারী, মানবতার বিরুদ্ধে অপরাধী, তাহলে তোমরা গণহত্যাকারীকে জায়গা দিচ্ছ কেন? তোমাদের আদালতে বিচার করো। ব্রিটেনের আদালতে গণহত্যার বিচার করা যায়, পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন, ইউরোপের যে কোনো আদালতে গণহত্যার বিচার করা যায়, সেটা যে কোনো দেশে যে কোনো সময় হোক না কেন, সেটা তারা করতে পারে তাদের নিজেদের বিচার ব্যবস্থাতে।
কিন্তু সেইটা নিয়ে এখন আমাদের চাপ দিতে হবে, যদি তোমরা ফেরত না দাও তোমাদের বিচার করতে হবে, না হলে তো তোমাদের দেশ নিজেদেরকে তোমরা সভ্য বলে দাবি করো, একদিন ফেরত তো দিতে সমস্ত হবে, কিন্তু সরকারের দিক গণহত্যাকারীদের থেকে কি সেই রকম আসলে কোনো উদ্যোগ আছে কিনা? আপনি জানেন লন্ডনে আছে, সুইডেনে আছে, ফলে আসলেই কি তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে? এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছি মাত্র 50 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আপনি জানেন যে বেশ কয়েকজন আসলে বিদেশে অবস্থান করছে, বিশেষ করে যদি বলতে চাই চৌধুরী মঈনুদ্দিন, যার বিরুদ্ধে বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশা প্রণয়ন থেকে শুরু করে একটা এই পরিকল্পনা, এটা বাস্তবায়নে তার অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তার ফাঁসির দণ্ড হয়েছে, কিন্তু তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের তরফে তেমন কোনো কি উদ্যোগ আছে? না, আমি যতদূর জানি আইনমন্ত্রী কদিন আগেও আমাদের সেমিনারে বলেছেন, তিনি গেছেন সেখানে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, তাদের চাপ অব্যাহত আছে। কিন্তু আপনাকে বলি যে এটা রায় হওয়ার আগে থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছে তাকে ফেরত পাঠাবে না, কারণ আমাদের এখানে মৃত্যুদণ্ডের বিধান আছে। তো এটা আপনাকে আমি বলতে পারি যে গত 2 বছর আগে এই বিষয়টা নিয়ে আমি এবং অ্যাডভোকেট সুলতানা কামাল ব্রিটিশ পার্লামেন্টেরিয়ানদের সঙ্গে কথা বলেছেন, বিশেষ করে লর্ড এভবেরির সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছিল এটা নিয়ে। তো লর্ড এভবেরিকে সুলতানা কামালই বলেছিলেন যে ঠিক আছে, আপনারা আমাদেরকে ফেরত দেবেন না, আমি ধরে নিচ্ছি আপনারা এইটা মৃত্যুদণ্ড সমর্থন করেন না, কিন্তু আমাদের ট্রাইব্যুনাল যদি প্রমাণ করে যে সে গণহত্যাকারী বা মানবতার বিরুদ্ধে অপরাধী, আপনারা কি তার বিচার করবেন কিনা আপনাদের? তখন তারা কি বললেন? তখন লর্ড এভবেরি বললেন যে কি না, আমাদের এখানে বিচার করার সে সুযোগ নেই। তো আমি বললাম যে কি ইয়োর লর্ডশিপ, কথাটা ঠিক নয়, কারণ চৌধুরী মঈনুদ্দিনের ব্যাপারে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছিল, যখন ওয়ার ক্রাইমস ফাইল ছবিতে তার দুষ্কর্ম, গণহত্যার এগুলো দেখানো হয়েছিল, তখন উনা কিং, তখন পার্লামেন্টের মেম্বার ওই ইস্ট লন্ডনের, উনা কিং তখন পার্লামেন্টে বলেছিলেন যে কি যে আমার কনস্টিটুয়েন্সিতে এরকম যুদ্ধাপরাধের সঙ্গে যুদ্ধাপরাধে অভিযুক্ত একজন আছে এবং ব্রিটিশ আইনে এদের বিচার করা যায়, এবং তিনি দাবি জানিয়েছিলেন যে কি তাদেরকে সেখানে বিচার করার জন্য। কিন্তু ওই যে নানা রকমের চাপ, সাদেক ভাই যেটা বললেন, মধ্যপ্রাচ্যের চাপ এবং এগুলো এই আছে। বিষয় নিয়ে আসলে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনারা আন্তর্জাতিক অঙ্গনে সেই ধরনের প্রভাব কি আসলে তৈরি করতে পেরেছেন, যাতে এর মানে আপনাদের দাবির পক্ষে সেই আন্তর্জাতিক শুনুন, সমর্থনটি আমাদের পাওয়া সমস্যাটা যায়? কোথায় আপনি দেখবেন, এটা বাংলাদেশ বলে কথা নয়, গত শতাব্দীতে যতগুলো গণহত্যার ঘটনা ঘটেছে, আমি 100-র মতো গণহত্যার তালিকা আমি তৈরি করেছি, শতকরা 90% ঘটনার সঙ্গে, গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমেরিকা যুক্ত ছিল, এবং আমেরিকা যে গণহত্যার সঙ্গে যুক্ত ছিল তার একটারও বিচার হয়নি। তো সেই জন্য আমরা বলবো যে 71-এর গণহত্যার সঙ্গে আমেরিকার সম্পৃক্তি, তো এটা তো গোপন কোনো বিষয় নয়। সেই কারণে আমাদের গণহত্যার বিচার সম্পর্কে পশ্চিমের, বিশেষ করে পশ্চিম ইউরোপ এবং আমেরিকার আমাদের গণহত্যার সঙ্গে আমেরিকার আসলে কি ধরনের সম্পর্ক আছে? আমরা জানি তখন পাকিস্তানকে তারা সমর্থন দিয়েছে, হ্যাঁ, তারা তাদের অস্ত্র দিয়ে তো গণহত্যাগুলো হয়েছে। খোদ আমেরিকার নাগরিকরা এটা প্রতিবাদ করেছেন। আপনি রিচার্ড টেলরের ব্লকেডের কথা আমরা সবাই জানি। আমেরিকার গণমাধ্যম, আমেরিকার সাধারণ মানুষ এটা তীব্র প্রতিবাদ করেছে। নিক্সন প্রশাসন যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে সামরিক